শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। নাটোরে ছাগল চুরির অভিযোগে 2 ছাত্রকে গাছের সাথে বেঁধে বর্বর নির্যাতন চালানো হয়েছে। রোববার দুপুরে সিংড়া উপজেলার বিলদহর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিলদহর বাজারে কাঁচা বাজার করতে যায় সাগর ও অন্তর নামে 2 শিক্ষার্থী। হঠাৎ তাদের ধরে লাঠি দিয়ে মারপিট শুরু করে স্থানীয় মোস্তফা সর্দার এবং সোহেল হোসেন নামে 2 ব্যক্তি। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক পেটানো হয়। এই ঘটনায় মোবাইল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গা ঢাকা দেয় অভিযুক্তরা। তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। হাটে গেছিল, বাজার করতে দিছি, ফিরে বেঁকে আসতে লাগে আমার বেটাকে ধরে মারছে। আমার বেটা বাড়িতে আসে নাই টাকা পয়সা নিয়ে। আমি শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় সিরাজগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ জানান, 7 জানুয়ারি গৃহকর্মী শিশু মিনতি খাতুন হারিয়ে গেছে মর্মে সাধারণ ডায়েরি করেন শিক্ষিকা শিউলি মল্লিকা। শনিবার সন্ধ্যায় শিশু মিনতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, শিক্ষিকা শিউলি মল্লিকার অমানবিক নির্যাতন সইতে না পেরে বাসা থেকে বেরিয়ে যায় মিনতি। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার বাবা মা ছোটবেলায় মারা গেছে, তার কোনো আশ্রয়স্থল নেই। একমাত্র সেই গৃহকর্তার কাছেই তার আশ্রয়স্থল ছিল, ভরসাস্থল ছিল। সেখানে সে নির্যাতনে সহ্য করতে না পেরে সে পালিয়েছে, এটাই আমাদের তদন্তে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধুই সংগঠনের জন্য মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। তিনি দেশকে ভালোবেসেছেন, নিজেকে উৎসর্গ করে গেছেন দেশের মানুষের জন্য। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 46,000 ভূমিহীনকে ঘর উপহার দেবে সরকার। আলোকিত করা হবে প্রত্যন্ত এলাকা। পরবর্তী প্রজন্ম স্বাধীনতার 100 বর্ষে কেমন থাকবে তারও পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই একজনই যিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন সংগঠন করবার জন্য। 46,000 মানুষকে আমরা ঘর দেবো, 76,000 মানুষের ঘর তৈরি হচ্ছে। 2100 সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কিভাবে হবে সেই পরিকল্পনা ডেল্টা প্ল্যান করে দিয়েছি। 2071 সালে আমাদের স্বাধীনতার 100 বর্ষ উদযাপন হবে। আমাদের আগামী প্রজন্ম কিভাবে তা উদযাপন করবে সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। রোববার সকালে ধানমন্ডি 32 নম্বরে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনও তৎপর স্বাধীনতা বিরোধী চক্র। সাম্প্রদায়িক এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে নির্মূলের আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের বিজয়ের শত্রুরা এখনো তৎপর, এখনো তারা ষড়যন্ত্র করছে। অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। নিজেকে নির্দোষ দাবি করে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন। মেয়রের দাবি, কেউ যদি ঘুষ গ্রহণ করে, কমিশন নেয়, সেটাই দুর্নীতি। তিনি দুর্নীতির পক্ষে নন। নগর ভবনে অন্য আরেকটি আয়োজনে তাপস দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই তার বিরুদ্ধে সাইদ খোকন এমন অভিযোগ করছেন। তার বক্তব্য বস্তুনিষ্ঠ নয় বলেও দাবি করেন তিনি। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। কেউ যদি ব্যক্তিগত আক্রোশে বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো
বস্তুনিষ্ঠ বক্তব্য না। সকল ক্ষেত্রেই বেসরকারি ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে থাকে। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশমাত্র নেই। এদিকে ঢাকা দক্ষিণের প্রতিটি উন্নয়ন কাজে সাবেক মেয়র সাইদ খোকন 20% কমিশন নিতেন বলে অভিযোগ করেছেন ধানমন্ডি এলাকার 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। মেয়র তাপসের বিরুদ্ধে সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যের প্রতিবাদে বিকেলে মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। বলেন, শুধু জনপ্রতিনিধি বা কন্ট্রাক্টরদের কাছে ঘুষ চাইতেন না তিনি, স্থানীয় আওয়ামী লীগের কেউ কাজ নিয়ে গেলে তাদের কাছেও কমিশন চাইতেন। করোনা ভ্যাকসিন আনতে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ভ্যাকসিন নিয়েও দুর্নীতি করছে সরকার। মধ্যস্বত্বভোগী নিয়োগের মাধ্যমে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অর্থ লুটপাট নিয়ে ঢাকার সাবেক ও বর্তমান মেয়রের অভিযোগ প্রমাণ করে দেশ দুর্নীতিতে নিমজ্জিত। যারা এখন আছেন তারা কি করছেন সেটাও আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এটা আপনার বর্তমান যে দুর্নীতির সামগ্রিক সর্বগ্রাসী চিত্র সেটাই বেরিয়ে এসছে। ভ্যাকসিনটা হচ্ছে আপনার জীবন রক্ষা করার ব্যাপার, এটা একটা প্রায়োরিটি, এর চেয়ে বড় প্রায়োরিটি কিছু হতে পারে না। সেই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে, আমরা যেটা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং এই সরকার যে পুরোপুরিভাবে যে আপনার একটা দায়িত্ব জ্ঞানহীন সরকার এবং জনগণের প্রতি যে তাদের কোনো রকমের কোনো আপনার দায়বদ্ধতা নেই, সেটাই এখানে প্রমাণিত। বিএনপি নেতৃত্ব শূন্য, বেহাল দশা আওয়ামী লীগের, সব মিলিয়ে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান যে ঠুনকো হয়ে গেছে তার বড় প্রমাণ অর্থ লুটপাট নিয়ে ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ। এছাড়া রাজনীতি নিয়ে ওবায়দুল কাদেরের ভাইয়ের সাম্প্রতিক মন্তব্যেও আওয়ামী লীগের দেউলিয়াত্ব প্রমাণ করে। দলের বনানী কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা। সুশাসন চাই, মানুষের জীবনের নিরাপত্তা চাই এবং মানুষ কথা বলার অধিকার চাই। খালি আইন প্রণয়ন করলে হবে না, আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে। সেই জন্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের সদিচ্ছা থাকতে হবে, উইল অফ দ্য গভর্নমেন্ট। সেই সরকারের সদিচ্ছা নাই বলে আইন প্রণয়ন হয়েছে, দর্শকদের বিচার হবে, মৃত্যুদণ্ড হবে, কিন্তু আছে দর্শন আপনার চলছেই তো চলছি। দল সম্পর্কে এবং দলের অবস্থান সম্পর্কে, ভোটে তাদের কি অবস্থান হবে, তারা পালানোর পথ খুঁজে পাবে কিনা, এইসব কথা কে বলছে? আওয়ামী লীগের নেতা এবং উনিও একজন শীর্ষ নেতার ভাই। কাজে তাদের দলের মধ্যে কি অবস্থা আপনারা বুঝতে পারছেন। শুধু শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যতদিন ঠিক থাকবে ততদিনই এই অবস্থা আছেন, তার না হলে তাদেরও অবস্থা ঠুনকো। সেখানেও মানুষ একটা মনে করছে যে অনিশ্চয়তা বিরাজ করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আগামীতে ভোটে জিততে হলে আরও সতর্ক হতে হবে, এমন মন্তব্য করেছেন তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা। নোয়াখালীর বসুরহাটে এক নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদেরকে তার সঙ্গী সাথীর ওপর নজর রাখার পরামর্শ দেন তার ভাই। বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা অভিযোগ করেন, পত্রপত্রিকা তার বক্তব্য বিকৃত করছে। ওনারাও সতর্ক তৈরি জিততে হইতে সামনে, এত সহজ নয়, কঠিন ব্যাপার। ভোটও হামাইল তৈরি আর এসব এই যে ওনার লগে টকে যেগুলো আরে এগুলো কাঠ কন্তন মাসোয়া রাখা এইসব খোঁজখবর তৈরি। 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 25 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 1071 জন। শনাক্তের হার 8.29%। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,781। স্বাস্থ্য দপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,920টি। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,22,453। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 737 জন। মোট সুস্থ 4,66,801 জন। বিশ্বজুড়ে 9 কোটি ছাড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আরও 12,000 মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় 6,91,000। সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 2,900 কাছাকাছি মৃত্যু হয়েছে শনিবার।
1100-র বেশি প্রাণহানি হয়েছে ব্রাজিলে। এদিন হাজারের ওপর প্রাণ গেছে যুক্তরাজ্য ও মেক্সিকোতেও। 650-র বেশি মৃত্যু দেখেছে জার্মানি। করোনায় বিশ্বে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 19,33,000-এর ওপর। মিয়ানমারের অসহযোগিতার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের সময় বলা মুশকিল, এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রোহিঙ্গাদের ফেরত পাঠানো না হলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সাবেক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশে ফিরিয়ে নেওয়া হবে বলে মিয়ানমার বিভিন্ন সময় অঙ্গীকার করলেও তারা কথা রাখেনি। 3 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেওয়া হয়নি। কিন্তু দুঃখের বিষয়, আজ প্রায় 3.5 বছর একটিও রোহিঙ্গা ফেরত যায়নি, কারণ তাদের মধ্যে আন্তরিকতার অভাব। আমরা আশাবাদী এখনো তারা নিয়ে যাবে, কিন্তু কখন বলা মুশকিল। বাংলাদেশ সরকার এদের ফেরত পাঠানোর জন্য যে যে ধরনের পদক্ষেপ দরকার সব পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। দুর্নীতি মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। এই মামলায় 7 জানুয়ারি জামিন আবেদন করেন প্রদীপ। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাকে। দুপক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন আদালত। 13 লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করে দুদক। গেল 23 আগস্ট দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় চুমকিকে। তিনি এখনো পলাতক। ওনাকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না কারোর সাথে, যার ফলে ওনার পক্ষে তো এটা তথ্য দেওয়া সম্ভব না। আর উনি ভিতরে দেখে ওর পিঙ্কি দাস কোথায় আছে এটা কি করে বলবেন? তারা মানি লন্ডারিং করেছে পরস্পর যোগ সদস্য। সে ফেয়ার 1 নম্বর আসামি, মামলা তদন্তাধীন। আমরা তীব্র আপত্তি করেছি। মাননীয় মহানগর দায়রা জজ আদালত বিস্তারিত শুনানি অন্তে আসামি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। এদিন 3 ওয়ানডে ও 2 টেস্ট খেলতে ঢাকা এসেছে উইন্ডিজ দল। তবে 2 ব্রিটিশ পাসপোর্টধারী কোচ জন লুইস ও ওটিস গিবসন যোগ দেননি ক্যাম্পে। সকাল 9টায় বিসিবিতে রিপোর্টিং করে 10টায় অনুশীলন শুরু করে তামিম ইকবালের দল। তবে ক্যাম্প ছাপিয়ে বিসিবির ভাবনা জুড়ে প্রাধান্য পাচ্ছে বায়ো বাবল। ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে ইংলিশ ব্যাটিং কোচ জন লুইসকে নিয়ে জটিলতা কাটেনি। 2 দফা টেস্টে নেগেটিভ সনদ পাওয়ার পরও দলের সাথে যোগ দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই কোচকে। এদিন মিরপুরের ইনডোরে স্কিল ট্রেনিং করেন সাকিব মুশফিকরা। টাইগারদের ক্যাম্প শুরুর আধা ঘন্টা পর ঢাকায় পা রাখে উইন্ডিজ ক্রিকেট দল। মহামারীকালে এটি ক্যারিবিয়ানদের 3য় বিদেশ সফর। শর্ত অনুযায়ী ঢাকায় পৌঁছানোর 3 দিনের মধ্যে 2 দফা করোনা টেস্টে নেগেটিভ সনদ পাওয়া ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারবেন 4র্থ দিন থেকে। 7ম দিনে হবে 3য় পরীক্ষা। টেস্ট অধিনায়ক হোলদার, ওয়ানডে অধিনায়ক পোলার্ড সহ নিয়মিত 10 ক্রিকেটার আসেননি এই সিরিজে। সফরে আসার আগ মুহূর্তে করোনা পজিটিভ হওয়া উইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ডের কারণে বাড়তি সতর্ক বিসিবি। রাহুল বেসেরার গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হল বসুন্ধরা কিংস। শিরোপা নির্ধারণী ম্যাচে কিংসের জয় 1-0 গোলে। ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই চালিয়ে যায় 2 দল, যেখানে তপু বর্মনের গোল অফ সাইডে বাতিল হলে হতাশ হতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর বিশ্বনাথও গোলরক্ষককে একা পেয়ে গোল দিতে পারেননি। প্রথমার্ধে সাইফেরও সুযোগ ছিল গোল করার, যেখানে রহমত মিয়ার ফ্রি কিক ফাঁকি দিতে পারেনি কিংস গোলরক্ষক জিকোকে। তবে ম্যাচের 52 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় অস্কার ব্রুজন শিষ্যরা। কাউন্টার অ্যাটাক থেকে দলের জয় নিশ্চিত করেন রাহুল বেসেরা। এরপর চেষ্টা করেও ম্যাচে আর ফেরা হয়নি সাইফের। সারা দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকালে খুলনা প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বরিশালে দিবসটি উপলক্ষে নগরীর সোহেল চত্বর দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এরপর শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাটোরের কান্দিভিটুয়ায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দেয়া হয়। দিবসটি উপলক্ষে নাটোর সদর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিজয়ের পরিপূর্ণতা অর্জন করে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। রোববার ভোলা সরকারি স্কুল মাঠে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, 16 ডিসেম্বর হানাদার মুক্ত হলেও স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি মানুষ। বঙ্গবন্ধু দেশে ফেরার পরই স্বাধীনতার পূর্ণতা আসে। একটি মামলা দিয়ে বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলাবার চেষ্টা করা হয়েছিল। এক পাশে ছিল ফাঁসি, আর এক পাশে ছিল প্রধানমন্ত্রীর গদি। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর গদি ত্যাগ করে ফাঁসির মঞ্চ বেছে নিয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। রোববার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের নারী সাংসদ বাসন্তী চাকমা সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ। পরে শাপলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। জাতির জনকের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়িতে 3 শতাধিক দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন ওই জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতের পাশাপাশি প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষের মাঝে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নিয়ে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। দেশের জননিরাপত্তা বিএনপি আমলের চেয়ে অনেক ভালো। আগুন সন্ত্রাসীরা নিরাপত্তাহীনতা নিয়ে কথা বললে মানুষ আতঙ্কিত হয়। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এমনটাই বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। মানুষকে জিম্মি করা রাজনীতি পরিহারের আহ্বান জানান তিনি। বলেন, ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দুজনের বক্তব্যের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই। মানুষকে যারা প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে, যাদের হাতে রক্ত, তারা যখন নিরাপত্তাহীনতার কথা বলে তখন মানুষ আতঙ্কিত হয় যে আবার কোনো সে পেট্রোল বোমা বাহিনী ধেয়ে আসছে কিনা। 7 বছরের ব্যবধানে 3টি দুর্ঘটনা, 2টি বাংলাদেশ ফ্লাইং একাডেমি ও একটি গ্যালাক্সির। এর মধ্যে 5 বছর আগের দুর্ঘটনায় নিহত হন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী। আর সবশেষ শনিবার প্রশিক্ষণ উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান 2 জন। লক্ষ্য করার মতো বিষয় হলো, রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে দুর্ঘটনা কবলিত সবগুলো উড়োজাহাজই সেসনা 152 এবং 172 মডেল। ডান পাশের চাকা খুলি পড়ছে আর সামনের চাকাটা খুলি পড়িয়ে এইরকম কাজ হয়ে পড়ছে। এই ব্যাপারগুলো নিয়ে তারা যেন একটু সতর্ক হয় এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। গাফিলতি থাকতে পারে, তবে সতর্ক হয়ে চলা উচিত আর কি। অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ইনভেস্টিগেশন কমিটি আমাদের সেই সিভিল অ্যাভিয়েশন জন্মলগ্ন থেকে বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় থেকে গঠিত। ওনারা আসবেন। রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রোববার সকালে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালাউদ্দিন মাহমুদ রহমতুল্লাহর নেতৃত্বে কমিটির সদস্যরা বিমানবন্দরে পৌঁছান। দুর্ঘটনাস্থল ও রানওয়ে পরিদর্শন করেন তারা। খতিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত বিমানের নানা দিক, কথা বলেন বিমানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর সাথে। তদন্ত চলবে আরও 2 দিন। কমিটি জানিয়েছে কেন দুর্ঘটনা ঘটল, সে সময় কী ঘটেছিল, কোনো ধরনের অসতর্কতা ছিল কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আগামী 10 দিনের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। শুধু মুনাফা নয়, ব্যাংকের টেকসই অগ্রগতির জন্য কাজ করছে রূপালী ব্যাংক। মুজিব বর্ষে সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ। রোববার সকালে মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাহী। অনুষ্ঠানের শুরুতে প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে তারা শূন্য সুদে কৃষি ঋণ বিতরণ করছেন। শুধুমাত্র প্রফিটের শীর্ষে গেলেই হবে না, আপনাকে কমপ্লায়েন্টও থাকতে হবে। কমপ্লায়েন্ট থাকতে হবে, সমস্ত ডিউ ডিলিজেন্স করতে হবে, ঋণগুলি বুঝে শুনে দিতে হবে। যারা খুব দ্রুত অনেক প্রফিট করতে চায়
পরবর্তী এমডিদের জন্য তারা একটা ভয়ঙ্কর জিনিস রেখে যায়। আমরা গত বছরটাই টেক অফ করতে চেয়েছিলাম, করোনার কারণে পারিনি। আওয়ার প্লেন ইজ রেডি, নাও উইল টেক অফ। মাদারীপুরে নিখোঁজের প্রায় 11 মাস পর কথিত প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মিলল এক কিশোরীর দেহাবশেষ। ময়নাতদন্তের জন্য তা নেওয়া হয়েছে মর্গে। শনিবার রাতে ডাসার থানার পূর্ব বোতলা গ্রামের শাহাবুদ্দিন আকনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মুর্শিদ আক্তারের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে ডিবি পুলিশ। তারা জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নেওয়ার পর থেকেই নিখোঁজ মেয়েটি। 4 মার্চ শাহাবুদ্দিন সহ 5 জনকে আসামি করে মামলা করে পরিবার। 18 ডিসেম্বর মামলার তদন্ত ভার নেয় ডিবি। 30 ডিসেম্বর শাহাবুদ্দিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। গতকাল রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যার পর লাশ গুমের কথা স্বীকার করে শাহাবুদ্দিন। লাশটাকে যেই মানে এত সুন্দর কৌশলগতভাবে লাশটাকে গোপন করেছে, এটা একটা মর্মান্তিক কাহিনী। মামলা ডিবিতে ট্রান্সফার হওয়ার পরে আসামি স্বেচ্ছায় কোর্ট সারেন্ডার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিমান্ডে থাকা অবস্থায় আসামির শনাক্ত মতে কথিত মতে আজকে এবং তার দেখানো মতে এই মৃতদেহ আমরা উদ্ধার করি। মুন্সিগঞ্জের লৌহজংয়ে দাফনের 5.5 মাস পর ময়নাতদন্তের জন্য এক গৃহবধূর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। রোববার দুপুরে পশ্চিম কুমারভোগ কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়। তাহমিনা স্কুল শিক্ষক আবু নাসের লিমনের স্ত্রী। পুলিশ জানায়, গত বছরের 24 জুলাই রাতে মৃত্যুর পর তড়িঘড়ি লাশ দাফন করেন স্বামী লিমন। ঘটনার সময় লিমন তাহমিনার 2 ছেলে নানা বাড়িতে ছিল। গত 10 অক্টোবর হত্যার অভিযোগ এনে লিমন ও তার প্রেমিকা দিলরুবার বিরুদ্ধে আদালতে মামলা করেন তাহমিনার ভাই কামরুজ্জামান। মামলার পর থেকে লিমন পলাতক। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের এমসি কলেজ হোস্টেলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিট গঠনের তারিখ পেছানো হয়েছে। পরবর্তী তারিখ 13 জানুয়ারি। রোববার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এই তারিখ ঠিক করে দেন। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় 8 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে আসামিপক্ষ আরও 2 দিন সময় বাড়ানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। তবে আসামি তারিকুল ইসলাম তারেকের জামিন নামঞ্জুর করেন আদালত। গত বছরের 25 সেপ্টেম্বর স্বামীর সাথে এমসি কলেজে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী। ক্যাপিটল হিলে হামলার উস্কানির দায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। সোমবার প্রতিনিধি পরিষদে উত্থাপন হবে অভিযোগ, সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও 2 জনকে। ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থক বলে ব্যাপক আলোচিত তারা। মামলা হয়েছে আরও অর্ধশতাধিক হামলাকারীর বিরুদ্ধে। সাংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে বড় আঘাত করেছেন ট্রাম্প, তাই এখনই তাকে অপসারণ প্রয়োজন। আশা করছি সোমবার তার বিরুদ্ধে হাউসে অভিযোগ উত্থাপন করতে পারবো। অভিশংসনের বিষয়ে সিদ্ধান্ত নেবে হাউস। পুরোপুরি মানসিক নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। এমন পর্যায়ে পৌঁছেছেন যে দেশের বিরুদ্ধে সহিংসতায় মদদ দিয়েছেন। এমন একজন লোকের হাতে পরমাণু অস্ত্রের চাবি থাকা উচিত নয়। ইন্দোনেশিয়ায় নিখোঁজের প্রায় 20 ঘন্টা পর জাভা সাগরে মিলেছে বিধ্বস্ত বিমানটির কিছু ধ্বংসাবশেষ। তবে এখনও মেলেনি কোনো যাত্রীর সন্ধান। এই তথ্য নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থার প্রধান। চলছে উদ্ধার তৎপরতা। নিখোঁজ 62 আরোহীর সন্ধান পেতে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। তাদের জীবিত উদ্ধারে প্রার্থনার আহ্বান জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদো। তুষারঝড় ফিলোমেনার কবলে বিপর্যস্ত স্পেন। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে 5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পড়ল দেশটি। রোববার পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উদ্ধার পেয়েছেন সড়ক পথে আটকা 1,500-এর বেশি মানুষ। 5টি প্রদেশে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট। বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন সহ 52 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, তদন্ত করেই সনদ বাতিলের গেজেট প্রকাশ করা হয়েছে। 2018 সাল থেকে এখন পর্যন্ত গেজেটভুক্ত প্রায় 4000 জনের সনদ বাতিল হলো। এর পাশাপাশি 2001 থেকে 2006 সালে বিএনপি আমলে গেজেটভুক্ত প্রায় 40,000 সনদের বৈধতাও খতিয়ে দেখছে মন্ত্রণালয়। মন্ত্রী জানান, সেনা মুক্তিযোদ্ধার তালিকায় থাকা 12,000 জনের গেজেট বাতিল করে তাদের বেসামরিক মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করার প্রক্রিয়াও চলছে। সংযোজন বিয়োজন করে 26 মার্চের আগেই প্রকাশ করা হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা। অবশ্যই তাদের এই সনদ আর থাকতে পারে না। এই নীতিগত সিদ্ধান্ত আমাদের আছে,
তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাস্তবায়ন হয় নাই। সেই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। খনি মুসলিমউদ্দিনের নামও জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের ৭০তম সভায় 19শে নভেম্বর 2020 এটা বাতিল হয়। আমরা আশা করি আগামী 30 তারিখে যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা গেজেট প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তারা থাকবেন, যারা মুক্তিযুদ্ধ না করে শুধু মুখ দিয়ে মুক্তিযুদ্ধ করেছে এই কথা বলে গেজেট মুক্ত হয়েছেন তারা বাতিল হবেন। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সকালে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, মিরপুর থানার গাড়ি চুরির একটি মামলার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা ডাকাতি করত বলেও জানান তিনি। প্রথমে একটি গাড়ি ছিনতাই করে সেই গাড়ি দিয়ে তারা বিভিন্ন দোকান, বাসাবাড়িতে ডাকাতি করত, পরে ব্যবহার করা সেই গাড়ি ফেলে দিত চক্রটি। তারা গাড়ি প্রথমে একটা নিয়ে নেয়, যে কোনো ভদ্রলোকের গাড়ি নিয়ে নেয়, যাতে এটাও একটা তাদের মানে কৌশল, যাতে তারা ধরা না পড়ে। সেটাতে তারা কয়েকটি, এই টিমটি মূলত গণ দোকান যেটা হয় তালা ভেঙে গণহারে তারা চুরি করে, বাগলারি যেটা বলে, সেই কাজগুলি করে তারা। ভোলার লালমোহন পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বরিশালে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন পৌরসভার কাউন্সিলররা। রোববার দুপুরে মেয়রের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দেন তারা। কাউন্সিলরদের অভিযোগ, মেয়র ইমদাদুল হক তুহিন দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেও প্যানেল মেয়র নির্বাচন দেননি। পৌরসভার ঠিকাদারি কাজ নিজেই করেছেন, কর্মকর্তা কর্মচারীদের বেতন বাকি রেখেছেন কয়েক মাস। তিনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন বলেও অভিযোগ তাদের। পৌরসভায় কোনো প্যানেল মেয়র গঠন করেননি, আমাদের কোনো কাউন্সিলরকে কোনো কিছুই তোয়াক্কা করেন না। পৌরসভার রাজস্ব আয় আছে, ব্যয় আছে আমরা দেখি। পৌরসভার এমন স্টাফরা আছে, কর্মকর্তা কর্মচারী বিন্দু আছে, 60 মাস, 50 মাস, 30 মাস, কমপক্ষে 20 মাস বেতন তাদের বাকি। নাটোরের আলাইপুরে জামানতের টাকা ও বকেয়া বেতন না পেয়ে শতাধিক কর্মী নেপসিল নামের একটি এনজিওর কর্মকর্তা ইমতিয়াজ সৌরভের বাড়ি ঘেরাও করে। তবে তার আগেই পালিয়ে যায় সৌরভ। কর্মীরা জানান, স্বাস্থ্যসেবা প্রকল্পের নামে সৌরভ গত বছর 110 জন তরুণ তরুণীর কাছ থেকে জামানত নিয়ে 11 থেকে 14,000 টাকা বেতনে চাকরি দেয়। দায়িত্ব পালন করলেও যোগদানের পর থেকে কোনো বেতন ভাতা পাননি এসব কর্মীরা। এ অবস্থায় বেতন ভাতা পরিশোধ ও জামানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে সৌরভের বাড়ি ঘেরাও করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জে বকেয়া বেতন দাবির আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুন্তং গার্মেন্টের শ্রমিক কর্মচারীরা। রোববার সকালে প্রেস ক্লাবের সামনে কারখানা লে অফের প্রতিবাদ জানান তারা। এ সময় বক্তারা পাওনা পরিশোধ না করে আগস্ট মাসে বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলে দেওয়ার দাবি জানান। পাওনার সপক্ষে বৃহস্পতিবার থেকে চলা শান্তিপূর্ণ আন্দোলনে শনিবার পুলিশের হামলার নিন্দা জানান। শ্রমের ন্যায্য অর্থ দ্রুত না পেলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারে মুখর বন্দরনগরী, গণসংযোগে ব্যস্ত সবাই। তৃতীয় দিনে এসে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। আর নির্বাচন কমিশনে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং প্রচারে হামলার অভিযোগ দিয়েছেন বিএনপি প্রার্থী। এছাড়া শনিবার হালি শহরে প্রচারণার সময় নেতাকর্মীদের ওপর হামলা, মাইক ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির এই প্রার্থী। নাসিমের ভবনের সামনে আমার পোস্টারগুলো ছিঁড়ে ওরা স্তূপ করে রাখছে। এই মিথ্যা প্রচারণা, এই প্রপাগান্ডা ওরা করতেই থাকবে। এদের এইগুলোতে এখন আর সাধারণ মানুষ আমল নেয় না। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে এবং আমাদের গাড়ি ভাঙচুর করছে বিভিন্ন ধরনের মাইকিং করতে গিয়ে, অথবা আমাদের কিছু প্রোগ্রামে করতে গিয়ে সেখানে তাদেরকে ইভেন মেয়েদেরকেও গায়ে হাত তুলেছে। তো এই জিনিসগুলো তো আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করছি যে সবাই যাতে সুন্দর মতো ভোট দিতে পারে, এই পরিবেশটা কমিশনকেই করতে হবে এবং প্রশাসনকে করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান তারা। বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির চাকা থামিয়ে দিতে দেশে বিদেশে চক্রান্তে লিপ্ত একটি মহল। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার ব্যাপারে সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জসিমউদ্দিন সভাপতি এবং সুচরিত ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কক্সবাজারের উখিয়ার কোট বাজারের ডেকোরেটর কর্মচারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে একটি দোকান থেকে মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। তারা জানায় কোটবাজারের দক্ষিণ স্টেশনের একটি দোকান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে কর্মচারী কালু ও রোহিঙ্গা আয়াজকে দোকানে একসাথে ছিল। এক সকালে এসে কালুর মরদেহ দেখতে পায় অন্যরা। আয়াজ পলাতক রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে সিআইডি ও পিবিআই পৃথক দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, আহত অন্তত 20 জন। পুলিশ জানায় রোববার ভোরে উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তাদের সাথে তোহা বাহিনীর 60-70 রাউন্ড গুলি বিনিময় হয়। এতে নিহত হয় নূর হাকিম। এই ঘটনায় আহত 20 জনকে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাঠাগার। এ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বক্তারা। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের উপস্থিতিতে 11 শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ তুলে দেওয়া হয়। সাথে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ দেওয়া হয় দরিদ্র শিক্ষার্থীদের। 3000 কোটি টাকার বেশি বিদেশে পাচার করে পলাতক পিকে হালদারের সাক্ষাৎকার প্রচারের বিষয়ে বেসরকারি টেলিভিশন 71 টিভির বক্তব্য জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে একটি আদেশ দেন। এতে আদালত কেন পলাতক আসামি পিকে হালদারের সাক্ষাৎকার ও লাইভ টেলিকাস্ট তাদের টিভিতে প্রচার হলো সে বিষয়ে 71 টিভির লিখিত ও মৌখিক বক্তব্য জানতে চান। আগামী 17 জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আদালত বলল ন্যায় বিচারের স্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতা কতটুকু যেতে পারে সেসবের স্বার্থে আমরা আগে তাদেরকে শুনি। এই মুহূর্তে আমরা কোনো কন্টেম্প রুল ইস্যু করব না। সাংবাদিকতার বিষয়ে আসলে কোনো বিরোধ থাকার দরকার নাই। ওনারা আসি যদি ওনাদের বক্তব্য দেয়, দুই পক্ষকে শুনে কোর্ট যেটা ভালো বিবেচনা করবেন সেই মর্মে রায় দেবেন। রাজধানীর জিরানী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগের উচ্ছেদের ধারাবাহিকতায় এদিনও অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে খিলগাঁওয়ের জিরানী খালের ওপর স্থাপিত বেশ কয়েকটি বাঁশের সাঁকো, কংক্রিটের খুঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। আবারও যেন দখল না হয় তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি খালে পানি প্রবাহ নিশ্চিতে খাল খননের কথাও জানান তিনি। আমরা যেগুলি উচ্ছেদ করে গিয়েছিলাম নতুন করে সেগুলি তৈরি হয়নি, দু একটা হয়তো বাদ পড়েছিল বা দু একটা হয়তো তারা চেষ্টা করেছিল, আবার তারা নিজেরাও কিছু খুলে নিয়ে গেছে। যে দু একটা আছে সেগুলি আবার করব। চাল আমদানিতে উন্মুক্ত পদ্ধতি থেকে সরে এসেছে সরকার। নির্ধারিত 29টি প্রতিষ্ঠান দিয়ে চাল আমদানি করা হচ্ছে, ফলে আমদানি পর্যায়ে সিন্ডিকেট করার সুযোগ ঘটছে। সকালে চালের দাম নিয়ে আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এই আশঙ্কার কথা জানান এসডিজি বিষয়ক নাগরিক প্ল্যাটফর্মের বক্তারা। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত মজুদ বাড়ানোর তাগিদ দেন তারা। চালের উৎপাদন এবং মজুদ পরিস্থিতি নিয়ে পরিসংখ্যানে বিভ্রান্তি রয়েছে বলে মনে করেন গবেষকরা। লাইসেন্স এলসি ওপেন করা হয়নি, মানে সবার জন্য উন্মুক্ত রাখা হয়নি। এই জায়গাটাতে একটা বড় ধরনের ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আবার গুটি কয়েকটা মিলে আবার একটা সিন্ডিকেট তৈরি করার সম্ভাবনা এখানটায় থেকেই যায়। কৃষি পণ্য মূল্য কমিশন একটা প্রয়োজন, বাংলাদেশ একটা এগ্রিকালচারাল প্রাইস কমিশন প্রয়োজন, যারা একটা দীর্ঘমেয়াদী প্রক্ষেপণ দিবেন, একই সাথে মধ্যমেয়াদে স্বল্প মেয়াদে দাম নির্ধারণ করবেন, যার ফলে বাজার সংকেত পায়, নীতি নির্ধারকরা পদক্ষেপ নিতে পারে, গবেষণাকেও আমরা কার্যকরভাবে উৎপাদনের সাথে যুক্ত করতে পারি। 19 মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি আবারও শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় 112 মেট্রিক টন চাল আসে এই পোর্ট দিয়ে। আমদানিকারক মিস্টার জগদীশ চন্দ্র রায়ের অনুকূলে চালানটির প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $365। এই স্থলবন্দর দিয়ে 10,000 মেট্রিক টন চাল আসবে। এছাড়া নতুন করে আরও কয়েকজন আমদানিকারক নতুন করে ঋণপত্র খুলেছেন। চাল আমদানিতে 62% শুল্ক আরোপের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে যায়। সবশেষ চালানটি এসেছিল 2019 সালের 30 মে।
নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের নামে চাঁদা আদায় করা হচ্ছে, যা পণ্য পরিবহনে বড় সংকট। নৌপথে এসব চাঁদাবাজি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে নৌযান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদ। রোববার সংগঠনের এক ব্রিফিংয়ে বলা হয়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজ থেকে মালামাল খালাসে কার্গো জাহাজ ব্যবহারের নিয়ম রয়েছে, কিন্তু কয়েকজন এজেন্টের যোগসাজশে বাল্কহেড দিয়ে পণ্য খালাস করা হচ্ছে, ফলে আর্থিক ক্ষতি গুনছেন কার্গো মালিকরা। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের বাইরে সিরিয়ালবিহীন জাহাজ চলাচল বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। রাজশাহীতে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষের পর থেকে রোববার দুপুর পর্যন্ত ওই দুই গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চারঘাটের শিবপুর ও পুঠিয়ার দীঘলকান্দি গ্রামের গ্রামবাসীর মধ্যে আধিপত্যের বিরোধ দীর্ঘদিনের। এরই মাঝে শিবপুরের কয়েকজন যুবককে মারধরের পর মোটরসাইকেল কেড়ে নেয় দীঘলকান্দির কয়েকজন বাসিন্দা। এরই জের ধরে গতকাল মাইকিং করে দুই গ্রামবাসী জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুঠিয়া ও চারঘাট থানায় আলাদা দুটি মামলা হয়েছে। সাতক্ষীরায় যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চিংড়ি ঘেরে পড়ে 2 জন নিহত হয়েছেন। রোববার সকালে সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিল বাসটি। ভৈরবনগর শাহদহ সেতুর কাছে পৌঁছালে চালক অপর একটি বাসকে ওভারটেকের চেষ্টা করে, এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘেরে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। নিহত 2 জন শ্যামনগর উপজেলার আরপাঙ্গাশিয়া গ্রামের রামপদ মণ্ডল ও অতিঙ্কর মণ্ডল। আহত 7 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজে সেনাবাহিনী নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মোহাম্মদ শাহিনুল হক, জেলা প্রশাসক SM ফেরদৌস এবং পুলিশ সুপার সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুপচোখা চাকমাকে ঘর তুলে দিল সেনাবাহিনী। রাঙামাটি সাজেক ইউনিয়নে দুপচোখা চাকমার বসবাসের ঘরটি গত 22 ডিসেম্বর আগুনে পুড়ে যায়। হতদরিদ্র হওয়ায় বসবাসের জন্য নতুন ঘর তৈরি করা তার পক্ষে সম্ভব ছিল না। বিষয়টি সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডারের নজরে এলে তিনি ত্রাণ সামগ্রীর পাশাপাশি নতুন ঘর তৈরির উদ্যোগ গ্রহণ করেন। তারই আলোকে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নবনির্মিত ঘরটি আজ সকালে দুপচোখা চাকমাকে হস্তান্তর করা হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের উদ্যোগে চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী ভ্যাট মেলা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, নগরীর সদরঘাটে পুরাতন কাস্টম কার্যালয় চত্বরে এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। মেলায় সব পর্যায়ের প্রতিষ্ঠানের অনলাইন নিবন্ধন, মূল্য সংযোজন, কর দাখিল সহ ভ্যাট সংক্রান্ত সব সেবা দেয়া হবে। ভ্যাট আদায়ের ক্ষেত্রে এ ধরনের মেলা কার্যকর হবে এবং রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হবে বলে জানান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কর্মকর্তারা। অসহায় শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র ও মশারি বিতরণ করেছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এবং লায়ন ক্লাব অব চট্টগ্রাম কর্ণফুলী এলিট। নগরীর মোহরায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 200 জন বৃদ্ধ নারী পুরুষের হাতে তুলে দেওয়া হয় এসব সামগ্রী। করোনার এই দুঃসময়ে আয় উপার্জন হারিয়ে কষ্টে থাকা মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য অন্যান্য সামাজিক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানান সংগঠনের নেতারা। মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ম্যারাথনের ফুল ও হাফ ম্যারাথন। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ম্যারাথনের উদ্বোধন করেন। ফুল ম্যারাথনের পুরুষ ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছেন মরক্কোর হিসাম ও আজিজ লাহবাবি, তৃতীয় হয়েছেন কেনিয়ার জ্যাকব কেভাটরিয়া, আর ফুল ম্যারাথনের নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন কেনিয়ার অ্যাঞ্জেলা। হাফ ম্যারাথনে পুরুষ ও নারী 2 ক্যাটাগরিতেই প্রথম কেনিয়া। মোট 35 জন বিদেশি দৌড়বিদ এতে অংশ নেন, এদের মধ্যে 23 জন এলিট রানার। এই প্রতিযোগিতার ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী 7 মার্চ পর্যন্ত। উপলক্ষে আমরা ম্যারাথন রেস আজকের মাধ্যমে আমরা শুরু করলাম মুজিব বর্ষের আরেকটি ইভেন্ট। এই ইভেন্ট জয়েন্টলি আমাদের মিনিস্ট্রি অফ স্পোর্টস এবং আমাদের সেনাবাহিনীর যৌথভাবে এটা পরিচালনা করছে। ভারত টেস্টের অস্ট্রেলিয়া ভারত তৃতীয় টেস্টের 4র্থ দিনে ভারতের 2 পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাকে বর্ণবাদী আক্রমণ ও গালাগালি করেছে স্টেডিয়ামে অবস্থানরত মদ্যপ দর্শক। খেলা চলাকালীন সময় সিরাজকে লক্ষ্য করে কিছু মদ্যপ দর্শক আপত্তিকর মন্তব্য ও গালাগালি করে।
সিরাজ সাথে সাথে আজিঙ্কা রাহানেকে বিষয়টি জানালে ফিল্ড আম্পায়ারকে জানান অধিনায়ক। পরবর্তীতে ম্যাচ রেফারিকে আনুষ্ঠানিক অভিযোগ করা হলে অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগকৃত স্থান থেকে 6 দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়। পুরো এই ঘটনায় 8 মিনিটের জন্য ম্যাচ বন্ধ ছিল। ঘটনাটি ঘিরে খেলার মাঠে বর্ণবাদী বিষয় নিয়ে তোলপাড় উঠেছে গণমাধ্যম। ইভালি মিডিয়া কাপ ব্যাডমিন্টনের পঞ্চম আসরে মিশ্র দ্বৈতে শিরোপা জিতেছে যমুনা টেলিভিশনের শফিক পাহাড়ি ও আফরোজ রূপা জুটি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আসরের শেষ দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 30 গণমাধ্যমের 1.5 শতাধিক শাটলারের অংশগ্রহণে পুরুষ ও মহিলাদের একক, দ্বৈত সহ মিশ্র দ্বৈত ইভেন্টের আয়োজন করা হয়েছিল। আসরের পুরুষ এককে আরটিভির কাজল, মহিলা এককে বৈশাখী টেলিভিশনের শাকিলা করিম শিরোপা জয় করেন। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, ফেসবুক /যমুনা টেলিভিশন, YouTube /যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।